$20 বিলিয়ন ছাড়ালো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সুদের হার কমানোর ইঙ্গিতে ডলারের বিপরীতে কমছে ভারতীয় রুপির দর। একনেকে ১,৯৭৪ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন। সরকারি অর্থায়ন ১,৬৪২ কোটি টাকা। খেজুর গুড়ের কদর দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। রপ্তানি হচ্ছে পশ্চিমা দেশ ও মধ্যপ্রাচ্যে। সুদিন ধরে রাখতে ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগ। দর্শক সবাইকে স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দেখছিলেন শিরোনামগুলো। এবারে বিস্তারিত। $20 বিলিয়ন ছাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 22 ডিসেম্বর শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এখন $20.4 বিলিয়ন। বুধবার এই তথ্য জানিয়েছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসেব দেশের গ্রস রিজার্ভের পরিমাণ $24.8 বিলিয়ন। যদিও ব্যয়যোগ্য রিজার্ভ $15 বিলিয়ন ঘরে রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে $19 বিলিয়ন নিচে নেমে যায় রিজার্ভ। তবে রেমিটেন্স প্রবাহ ঊর্ধ্বমুখী থাকায় বাড়ছে রিজার্ভের পরিমাণ। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পরই কমছে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর। ইতিহাসে সর্বনিম্ন $1 বিপরীতে রুপির দর 85.06 রুপিতে নেমে আসে। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান ক্রমশই কমছে। $1 বিপরীতে রুপির দর 85.06তে নেমে আসে। মাত্র 2 মাসে ডলার প্রতি রুপির বিনিময় মূল্য 84 থেকে 85তে পৌঁছালেও 83 থেকে 84তে পৌঁছাতে সময় লেগেছিল 14 মাস। এর আগেও 82 থেকে 83তে পৌঁছাতে প্রায় 10 মাস সময় লেগেছিল। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পরই রুপির এই দরপতন ঘটে। মূলধন প্রবাহের দুর্বলতার কারণে আগে থেকেই চাপে থাকা এই মুদ্রার উপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এদিকে রুপির পাশাপাশি এশিয়ার অন্যান্য মুদ্রার দরও কমেছে। দক্ষিণ কোরিয়ার ওন, মালয়েশিয়ার রিঙ্গিত এবং ইন্দোনেশিয়ার রুপিয়াহ 0.8% থেকে 1.2% পর্যন্ত পতন হয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩১ কোটি ৩২ লাখ টাকা। সোমবার প্রধান উপদেষ্টা সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলো হলো চিলমারি এলাকায় নদীবন্দর নির্মাণ প্রকল্প, আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লায় টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন প্রকল্প। এই বাজেটটা তো আমাদের তৈরি না, পূর্ববর্তী সরকারের তৈরি। এই বাজেটটা আমরা যত আরো আগে সংশোধন করতে চাই। আমাদের উপর হলো সমন্বয়ের ভাগটা এসে পড়েছে উন্নয়ন বাজেটের উপর। অন্য জায়গাটা ঠিক রাখতে হবে কাজে, কারণ সামগ্রিক স্থিতিশীলতার জন্য বেশি ঘাটতি বাজেট করা যাবে না। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার ট্যারিফ ও শুল্ক কমালেও তার সুফল মেলে না বাজারে। এক্ষেত্রে নীতি নৈতিকতাকে দায়ী করলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সোমবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন এআরএফ কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নৈতিকতা ধসের কারণে স্বাধীনতার 53 বছরেও খাদ্যে ভেজাল না মেশানোর মতো নৈতিকতার শিক্ষা অর্জন করতে পারেনি ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশ ফুড স্টাফ ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বোরহানি সুলতান বলেন, ভালো মানের পণ্যের দাম তুলনামূলক বেশি। এই সুযোগে কিছু অসাধু লোক নকল ও ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করছে। এই বিপদ থেকে বাঁচতে ভোক্তা অধিদপ্তরের পাশাপাশি ক্রেতাদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এখন সরকার চেষ্টা করছে এবং পলিসিগতভাবে আপনার ট্যারিফ কমিশনকে বলে ট্যারিফ কমিয়ে দিয়েছে, ট্যাক্স কমিয়ে দিয়েছে। কিন্তু উল্টা দিকে আমাদের শ্রদ্ধেয় ইকোনমিক অ্যাডভাইজার পেপারে বলেছে, আপনারা সবাই দেখেছেন, যে যতই ডিউটি কমাই জিনিসের দাম তো কমে না। আমি যেটা ফিল করি
মূলত বেসিক সমস্যা হলো আমাদের কালচারাল সমস্যা। সরকার 2041 সাল নাগাদ বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা 208টি, দুধের দৈনিক প্রাপ্যতা 300 মিলিলিটার এবং মাংসের দৈনিক প্রাপ্যতা 160 গ্রামে উন্নীত করতে চায়, যা পূরণে বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ উৎপাদন বাড়াতে হবে। পোলট্রি বিজ্ঞান সম্পর্কে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। সোমবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানায় ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা। সভায় সংগঠনটির সভাপতি মশিউর রহমান জানান, পোলট্রি খাতের আধুনিক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে জানাতে আগামী 18 থেকে 19 ফেব্রুয়ারি 2025 তারিখে রাজধানীতে শুরু হতে যাচ্ছে 13তম আন্তর্জাতিক পোলট্রি শো সেমিনার। এ সময় তিনি আরও জানান, 2050 সাল নাগাদ ডিম, দুধ ও মাংসের যে চাহিদা, সেই সক্ষমতা অর্জনে বাংলাদেশ ও বাংলাদেশের খামারিদের সাহায্য করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য। বাংলাদেশে তৈরি পোশাক কেনায় সবাইকে ছাড়িয়ে গেছে সুইডেনের বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান H&M। গত অর্থবছরে বাংলাদেশ থেকে $259 কোটি তৈরি পোশাক কিনেছে এই আন্তর্জাতিক ব্র্যান্ড। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছরে কয়েক হাজার ক্রেতার কাছে $3,637 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। তার মধ্যে শীর্ষ 10 ক্রেতা প্রতিষ্ঠান $1,050 কোটি পোশাক কিনেছে। গত অর্থবছরে বিশ্বের 44টি দেশের সহস্রাধিক আউটলেটে মেড ইন বাংলাদেশ পোশাক তুলেছে এই কোম্পানি। বাংলাদেশের 2 শতাধিক কারখানা থেকে এই পোশাক কিনেছেন তারা। বাংলাদেশে তৈরি H&M এর পোশাক বেশি বিক্রি হচ্ছে পোল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে। মেঘনা সিমেন্ট মিলস PLCর 32তম বার্ষিক সাধারণ সভায় আর্থিক বছরের জন্য শূন্য লভ্যাংশ অনুমোদন হয়েছে। সোমবার বসুন্ধরায় মেঘনা সিমেন্ট মিলসের 32তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির বিগত 2023-24 অর্থ বছরের বার্ষিক বিবরণী, আর্থিক হিসাব ও শূন্য লভ্যাংশ ঘোষণার বিষয়টি অনুমোদিত হয়। কোম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অংশগ্রহণকারী বক্তারা বলেন, প্রতিকূলতা থাকলেও কোম্পানির অগ্রযাত্রায় কাজ করতে আগ্রহী তারা। সভা শেষে উপস্থিত শেয়ার হোল্ডারদের কোম্পানির সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন উপদেষ্টা। সিগারেটে যথাযথ করারোপ না করায় সরকার বছরে 6,600 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সিগারেটে কার্যকর করারোপের মাধ্যমে শুধুমাত্র উল্লেখযোগ্য হারে রাজস্ব আদায় নয়, জনস্বাস্থ্য সুরক্ষায়ও সরকারকে মনোযোগী হতে হবে। সোমবার সকালে সামরিক জাদুঘর মিলনায়তনে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ে আয়োজিত 2025-26 অর্থ বছরে সিগারেটে কার্যকর করারোপ শীর্ষক সেমিনারে এমন অভিমত জানানো হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তামাক শিল্পকে দেশের জন্য মারাত্মক ক্ষতিকারক বলে অভিমত দেন এমিরেটাস অধ্যাপক ডক্টর সাত্তার মণ্ডল। এ সময় সিগারেটে কার্যকর করের ক্ষেত্রে নীতি নির্ধারকদের আপোষহীনভাবে অগ্রসর হতে আহ্বান জানান তিনি। বলেন, তামাক থেকে সরকার যে রাজস্ব পেয়ে থাকে তার তুলনায় পণ্যটি ব্যবহারজনিত স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক ক্ষতি অনেক বেশি বলে মন্তব্য করেন বক্তারা। রাজস্ব বৃদ্ধির এই সম্ভাবনাটা অনেকটা সংকুচিত হয়ে যাবে। আমরা ওটাকে বিবেচনায় রাখবো, তবে ওটা আমাদের কোনো প্রায়োরিটি ডিসিশন, কোনো ফ্যাক্টর না। আমাদের ডিসিশন ফ্যাক্টর হচ্ছে হিউম্যান হেলথ। একটা সুস্থ কিশোর একটা জাতি গড়ে উঠছে যার সংখ্যা অর্ধেক, এখন 10 কোটি বোধহয় রাপলি আর কি। তারা আগামীতে আবার আরেকটা প্রজন্ম জন্ম দেবে। 2 বছর পেয়েছিলাম ওই সময়, মোর দ্যান 150 সংসদ সদস্যের স্বাক্ষরিত ডিও লেটার সহ কম্বাইন্ড হয়ে আমাদের কাছে এসছে যাতে এটা বাড়ানো না হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন হয় ফরিদপুরে উৎপাদিত খেজুরের গুড় রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও মধ্যপ্রাচ্যে। এই মান ধরে রাখার পাশাপাশি ঐতিহ্যবাহী খেজুর গুড়ের সুদিন ফিরিয়ে আনতে জেলার এক তরুণ উদ্যোক্তা নিয়েছেন ব্যতিক্রমী উদ্যোগ। শহরের বিভিন্ন স্থানে 9 শতাধিক খেজুর গাছ লিজ নিয়ে সেই গাছের রস সংগ্রহ করে গুড় তৈরি করছেন তিনি। সুদিন ফেরাতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একসময় ফরিদপুর জেলার উৎপাদিত খেজুরের গুড়ের কদর ছিল পুরো দেশ জুড়েই। কালের বিবর্তনে খেজুর গাছ ও গুড় তৈরির কারিগর কমে যাওয়ায় কমেছে গুড়ের উৎপাদন। তবে হারানো ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস। খাঁটি গুড়ের স্বাদ মানুষের মাঝে পৌঁছে দিতে শহরের বিভিন্ন স্থানে 9 শতাধিক খেজুরের গাছ
লিজ নিয়েছেন এই যুবক। উত্তরাঞ্চল থেকে গুড় তৈরির কারিগর এনে রস সংগ্রহ করে তৈরি করছেন খাঁটি গুড়। গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ মধ্যপ্রাচ্যে। খেজুরের গুড় উৎপাদন বৃদ্ধি এবং সম্প্রসারণের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো আমার এই গুড় আলহামদুলিল্লাহ ফরিদপুরের স্থানীয় চাহিদা মিটিয়ে আমার এই আমার এই গুড় দেশের বাইরেও চলে যাচ্ছে। বাজারের গুড়ে ভেজাল থাকায় নিজ চোখে উৎপাদন প্রক্রিয়া দেখে গুড় সংগ্রহ করছেন অনেকে। সামনে থেকে গুড় তৈরি করে দেয়, এই জন্য এই গুড়টা নেওয়ার জন্য আসলাম। এটা পিওর এবং অথেন্টিক, এটা নিয়ে নিজেও স্যাটিসফাই, এর জন্য এখানে আসছি গুড়টা নিতে। রসের সন্ধানে এখানে নাকি ভালো রস পাওয়া যায়, এই জন্যই এখানে আসলাম। পাশাপাশি কর্মসংস্থান তৈরি হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেকে। গুড় টুড় বেশি আপনার মালিক লিয়ালে আমার বেতন দেওয়া দেয় মাসিকভাবে। আমাদের বেতন দেয় মাসে 35 থেকে 36 হাজার টাকা এবং খানা দানা সবই দেয়। আগ্রহী নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ। আর খেজুর গাছ বৃদ্ধি ও গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা বিশেষ করে যে গাছের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের ব্যাপারে পরামর্শ কৃষকদেরকে দিচ্ছি। কোনো কর্মী যেন খেজুরের গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা না হয়। পরিবেশ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তার মাধ্যমে মানুষের মাঝে সচেতনমূলক প্রচারণা করে যাচ্ছি। এদিকে জেলার উৎপাদিত ঐতিহ্যবাহী খেজুরের গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফিলিপাইন জাতের আখ চাষে ঝুঁকছেন নীলফামারীর চাষিরা। রিংপিট পদ্ধতিতে চাষ হওয়ায় ফলনও হচ্ছে বেশি। কম খরচে বেশি লাভের আশা করছেন তারা। সুস্বাদু ও রসালো হয়, অনেকে আবার এই আখ থেকে গুড় উৎপাদন করছেন। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় 175 হেক্টর জমিতে ফিলিপাইন জাতের আখ আবাদ হয়েছে। ফিলিপিন আমাদের যে আখটা, এটাও শুরু হয়েছে 10,500 মেট্রিক টন পার আমাদের এই উৎপাদনটা আখের হবে এবং এটা এই এলাকার মানুষের পাশাপাশি দেশের অন্য জায়গায় যদি এটা যায়, তারা ব্যবহার করে তারা ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবে। আমরা আশা করব যে এটা আসলে এটা দেখে দেখে হয়তো আরো এই নীলফামারী জেলায় এটা ব্যাপকভাবে ছড়িয়ে। খরচ কম, লাভ বেশি। সুপারি চাষে বেশ আগ্রহী হয়ে উঠেছেন লক্ষ্মীপুরের চাষিরা। বন্যায় এবার উৎপাদন কম হলেও সুপারির ভালো দাম পেয়ে খুশি তারা। সারি সারি সুপারি গাছ যেন আকাশ ছুঁয়েছে, পাতার ফাঁকে লাল রঙা সুপারি। লক্ষ্মীপুরের মাটি ও আবহাওয়া সুপারি চাষের উপযোগী হওয়ায় 5টি উপজেলার বাড়ির আঙিনা ও পতিত জমিতেই করা হয়েছে সুপারি বাগান। এর মধ্যে জমজমাট সুপারির হাটগুলো। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যাপারীরা এখানকার সুপারি কিনে নেন নিজ জেলায়। বর্তমানে প্রতি পণ সুপারি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা পর্যন্ত। ফলন 5 বছরের মধ্যে হয়, আর তেমন কোনো বাড়তি কোনো খরচ নাই। মোটামুটি দাম ভালো হয়ে আমরা মোটামুটি লাভবান আছি। তোবার কম আছিল, এবার বাজার একটু বেশি। লাভজনক হওয়ায় প্রতি বছরই নতুন নতুন সুপারি বাগান তৈরি করছেন এই অঞ্চলের মানুষ। পানিতে অনেক গাছ টাছ নষ্ট হয়েছে, সুপারির ফলন কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে আমরা এটা পাইকারি হিসাবে দিই। আমরা এই নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষ বেশিরভাগ সুপারির উপর নির্ভর আছে। বন্যায় এবার উৎপাদন কিছুটা কম হওয়ায় বাগানের সার, পরিচর্যা আর উন্নত চারা লাগানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এবার সুপারির বাজার মূল্য ভালো পাওয়াতে কৃষকগণ খুশি। তবে যে গাছগুলো একটু বন্যার পানিতে নিমজ্জিত হওয়ার ফলে নষ্ট হয়েছে বা যেগুলো আক্রান্ত ছিল, সেগুলো পরবর্তী পরিচর্যা আমরা করতে বলেছি এবং নতুন চারা তাদেরকে রিপ্লেস করতে বলেছি। আশা করা যায় ভবিষ্যতে তারা যদি ভালো চারা লাগাইতে পারে, উৎপাদন আরও বাড়বে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর 7,200 হেক্টর জমিতে 36,000 মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য 700 কোটি টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।